রাজ্জাকি আপনাকে ওই প্রশ্নটি রাখবো যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বললেন, এই গুঞ্জনটিও অনেক সময় চলে এসেছে, আমরা শুনেছি যে রাষ্ট্রপতি হতে পারেন বা তাকে বিবেচনায় নেওয়া হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এমন কি কোনো গুঞ্জনের সত্যতা আপনি দেখেন কিনা? I rather pass this question to রাজ্জাকি ভাই। আমি শুনেন, আমি একটা কথা বলি। প্রশ্ন হচ্ছে যে আপনি একটা বলয় যদি লক্ষ্য করে দেখেন যে খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী, যেই খলিল সাহেব এর বিরুদ্ধে বিএনপি ঢাকা যখন গিয়েছিল সোচ্চার ছিল তার পদত্যাগের জন্যে, একই সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আরেকজন কি ভুলে গেলাম না, হ্যাঁ নাহিদ ইসলাম, না মাহফুজুল আলম, নাহিদ তো আগেই পদত্যাগ করে, তাদের অপসারণ পদত্যাগ যাই বলেন দাবি করা হয়েছিল এবং টকশোতে ভরা ছিল বাংলাদেশে যে বিদেশি নাগরিক এনে এই সংবিধান রাষ্ট্র চালাচ্ছে, বিদেশি নাগরিক এনে সংবিধান সংযোজন করা হচ্ছে। এই মুহূর্তে বহু এমপি মন্ত্রী আছে যাদের ডুয়েল সিটিজেন আছে, যারা ব্যাংকের ডিফল্টারও আছে, সেই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু এই আলোচনাগুলো ছিল। তারপরে যখন নির্বাচন হইল, নির্বাচন হওয়ার পর আপনি এত বড় দল যারা যাবে তার টেকনোক্রেট একটা পররাষ্ট্রমন্ত্রী বানাইন হলো খলিলকে, কেন? প্রশ্নটা কি? যেখানে এন্টায়ার ক্ষমতাসীন দলের সবাই তার বিরোধিতা করলো, আজকে তাকে আমি পররাষ্ট্রমন্ত্রী বানাই দিচ্ছি। তারপরে আশিক চৌধুরী আর একজন আছে, সে ইউনূস সাহেবের রিক্রুট করা বিডার, হ্যাঁ বিডা। তাহলে আজকে যেটা মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব চুজ করছেন, এবং আমি মনে করি আজকে পর্যন্ত উনি একজন ভালো পররাষ্ট্রমন্ত্রী চুজ করছেন। কেন? কারণ আপনি জিওপলিটিক্স যদি চিন্তা করেন তাহলে আপনাকে ভারত, পাকিস্তান এবং চায়না 3 দেশের সাথে খেলতে হবে। আপনি খলিল সাহেবের সাইড অফ করে দেন, একটা সেকেন্ড ম্যান চুজ করে বের করেন, হু হ্যাজ দ্য অ্যাবিলিটি টু স্পিক টু দিস 3 কান্ট্রিজ। আপনি বের করেন, পারবেন না, পারবেন না। সো আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে যাই বলুক একটা সাংঘাতিক সুন্দর পছন্দ করেছেন। এখন আসেন ইউনূস সাহেবকে আমরা টপে দেখছি, এই যে দেলোয়ার সাহেবের বলছি যে উনি নাম বলতে পারবে না, উনি কিন্তু অলরেডি ইউনূস সাহেবের নামই বলছেন, কারণ ওনার পরে উনি সেকেন্ড কাউকে চুজ করার মতো জায়গা পাবেন না যদি রাষ্ট্রপতি হিসেবে চিন্তা করেন। কিন্তু আমার ব্যক্তিগত ধারণার কথা যদি আপনি বলেন যে একটা পরিবর্তনের জন্যই ছিল আন্দোলন। এক ভাই প্রশ্ন করলেন তাকে, আমরা কি একটা ভালো দেশ পাবো? আরে ভালো দেশ পাওয়ার পূর্ব শর্ত হলো সিস্টেমটাকে ব্রেক করতে হবে। এই দেলোয়ার হোসেন সাহেব আর্মির মেজর, আপনি একজন আর্মির ব্রিগেডিয়ার জেনারেল সিএমএইচ চালায়, তাই না? সিএমএইচ এর ইনচার্জ একটা ঝকঝক করে আপনি যাই দেখেন সিএমএইচে। আমি চ্যালেঞ্জ করছি সেই ব্রিগেডিয়ার জেনারেল যে এখন এই সিএমএইচটা চালাচ্ছে, তাকে আপনি ঢাকা মেডিকেল কলেজের ডাইরেক্টর হিসেবে দায়িত্ব দেন। আমি 100% নিশ্চিত উনি ব্যর্থ হয়ে ক্যান্টনমেন্টে ফেরত যাবেন। কেন? সিস্টেম। এই সিস্টেমটার পরিবর্তনের জন্যই ছিল জুলাইয়ের আন্দোলন। কাজেই আপনি বাংলাদেশ ভালো পাবেন কিভাবে? আপনি তো সিস্টেমটাকেই চেঞ্জ করছেন না। যেহেতু আপনি সিস্টেম চেঞ্জ করছেন না, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আপনি ভালো বাংলাদেশ পাবেন না। যেভাবে অতীতে চলতেছিল এখনও সেই দায় সারা গোছে চলবে। এটার একটাই কারণ, এখন ইউনূস সাহেবের, দেলোয়ার ভাইয়ের কথা একটাই জিনিস, ইউনূস সাহেব আমরা দেখছি উনি কি রাষ্ট্রপতি, আমি লিখে দিচ্ছি তাকে হাত পা ধরেও কেউ বাংলাদেশের রাষ্ট্রপতি বানাতে পারবে না। পারত যদি আজকে এই পরিবর্তন যেটা চাইছিল সেই পরিবর্তন হতে। 1, 2, আমাদের আজকের প্রধানমন্ত্রী আমি মনে করি যে ইউনূস সাহেব যখন বিদেশ থেকে ঘুরে এসে এই রাষ্ট্রপতির সাথে দেখা করতো না, সৌজন্য সাক্ষাৎ করে না, আমাদের আজকের প্রধানমন্ত্রীও কিন্তু চায়না মালয়েশিয়া সফর করে এসে এই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেননি। সুতরাং আপনি একটা মিল পাওয়া যাচ্ছে কোথাও। সুতরাং ইউনূস সাহেব আজকে পর্যন্ত এই প্রধানমন্ত্রীর শুভাকাঙ্ক্ষী বলে আমার কাছে মনে হয়, এবং তার বদৌলতে খলিল সাহেব আজকে পররাষ্ট্রমন্ত্রী আছেন, বিডার আশিক আছেন, হয়তো আরও আছেন, আমি জানি না কোথায় যাবে। যেহেতু সংস্কার করা যাচ্ছে না, বাট একটা পরিবর্তন দরকার। এই পরিবর্তনের জন্য যে বলয়টা থেকে বের হয়ে আসা দরকার, আওয়ামী বলয় থেকে, সেই আওয়ামী বলয় থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন আমাদের আজকের প্রধানমন্ত্রী বলে আমার ধারণা বা বিশ্বাস। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি আপনার কাছে যেতে চাই। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের 45 বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোজাফফর হোসেনকে তাকে গ্রেফতার করানো হলো, আজকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হলো এবং
মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতারও দেখানো হলো। ৪৫ বছর পর তাকে ধরা হলো, গ্রেপ্তার হলো, এটি নিয়ে যেমন আছে সব কিছু মিলিয়ে এই যে আইসিটিতেও তাকে নেওয়া হলো, এখন আসলে আইনি প্রক্রিয়াগুলো একটু আপনার কাছে জানতে চাবো, বা এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? ধরুন, আইনি প্রক্রিয়া বলা তো ডিফিকাল্ট, কারণ মানে সামরিক আইনে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। আমি যদি আপনি সিম্পলি যদি বলেন এক কথায়, তাহলে উনি দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি, ওনাকে পাওয়া মাত্রই গ্রেফতার করবে, এবং জাজমেন্ট যেহেতু তার বিরুদ্ধে হওয়া আছে, এবং সেটা কোর্ট মার্শাল আর্মি আইনে, অন্য কোনো আইনে না। এবং আমার যতটুকু জানা, এই আর্মি আইনের বিরুদ্ধে আপিলও চলে না, কোনো সিভিল কোর্টে কোনো আপিল চলবে না। এতক্ষণও যে সে জীবিত, এটা আমার কাছে একটা কোশ্চেন মার্ক। কেন? ১ নম্বর। ২ নম্বর, উনি ৮১ সালে জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পরের দিন, ফলোয়িং ডেতে উনি চলে গেছেন প্রতিবেশী দেশে, এবং কোনো সন্দেহ নাই যে তার মতো একটা ব্যক্তিকে ওইখানে আইডেন্টিফাই করাটাও ডিফিকাল্ট কোনো টাস্ক ছিল বলে আমার কাছে মনে হয় না। বাট আলটিমেটলি উনি ইন্ডিয়ান পাসপোর্ট পেয়েছেন, এবং উনি আলটিমেটলি নাম পরিবর্তন করছেন কয়েকবার, এগুলো জানা সত্ত্বেও তিনি ওগুলো পেয়েছেন। আচ্ছা, সেই বিতর্কে গেলাম না, সেটা আমার অন্য দেশের কাহিনী। উনি কিন্তু ৯৬ সালে দেশে ফেরত আসছেন, এবং ৯৬ সালে যখন দেশে ফেরত আসছেন, তার আগে আপনি আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, যে আমার যতটুকু জানা আর কি, যে জিয়াউর রহমান সাহেব হত্যা হওয়ার পরপর কিন্তু মঞ্জুও ফাইনালি হত্যা হয়ে গেল, এবং তারপরে আমি যতটুকু জানি তাতে কিন্তু এরশাদ সাহেবরে তারপরে ক্ষমতায় আনার প্রক্রিয়া চলছিল। কিন্তু আমি যেটুকু আমার মানে আইডি অ্যানালাইসিস, জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পর জানা যায় যে পরিমাণ লোক হইছে, সেই পপুলারিটি দেখে আমার মনে হয় এরশাদের পিছনে যে শক্তিটা ছিল তাকে টেক ওভার করার জন্য তারা নার্ভাস হয়ে গেছে যে এটা টেকানো যাবে না। তখন ফর দ্য টাইম বিং আপনার আব্দুস সাত্তার সাহেবকে ক্ষমতায় আনা হইল, এবং অত্যন্ত সুন্দর পরিকল্পিতভাবে আপনি দেখেন, যুবমন্ত্রী কাসেমের বাড়িতে পাওয়া গেল একজন হত্যাকারীকে, ইমদু, এবং আমরা যতটুকু পত্রিকায় কি লিখছে আমরা তা জানি না, কিন্তু এটা তো প্ল্যান্ড হইতে হয়েছে, এটা পরে বোঝা গেছে। এবং তারপরে কিন্তু ওই ইস্যুতেই সামরিক শাসন আসছে এবং টেক ওভার করল। এটার মানে হচ্ছে এই যে জিয়াউর রহমান সাহেবের হত্যা করার পর যিনি পালায়ে গেলেন, সে যাতে তার পক্ষে এই কাজটা হয়েছে বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, তারপরে আসেন, উনি যখন আসলো দেশে ফেরত, দেশটা তো এতটুকু দেশে তারা না ধরতে পারার কি আছে? ১, ২, ফাইনালি তার মেয়েকে ফলো করে ধরছে। এখন আপনি মৃত্যুদণ্ড কার্যকর না করে এখন আপনি কি করছেন? ষড়যন্ত্র খুঁজতেছেন। এখন এটা যতক্ষণ সে টিকে থাকবে ততক্ষণ কিন্তু আপনার জিয়া হত্যার ষড়যন্ত্র খুঁজে বের করতে থাকেন, তাহলে কারো না কারো গাত্রদাহ হতে পারে। এবং আমার মনে হয় দেলোয়ারের মনে আছে কিনা, বেগম খালেদা যখন প্রথম ক্ষমতায় আসলেন তখন কিন্তু তাকে শেখ হাসিনা অনেক উস্কাইত যে জিয়া হত্যার, স্বামী হত্যার বিচার চায় না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জিয়াউর রহমানকে হত্যাকে কেন্দ্র করে কিন্তু আর্মির ভিতরে তখন ডিভিশন ছিল, এবং তখন সেটার ভিতরে যদি হাত দিত তাহলে আরও জটিল পরিস্থিতির সৃষ্টি হইতো। সে কারণে আমি মনে করি বেগম খালেদা জিয়া বুদ্ধিমানের কাজ করছে, বুদ্ধিমতির মতো কাজ করছে, যে দেশটাকে টিকায় রাখার জন্য, রাজনীতিকে টিকায় রাখার জন্য করেন নাই। আজকে যখন করলেন, এটার মানে হচ্ছে কি, এতে মনে হইতেছে তার যে প্রভাবটা ছিল তারও একটা প্রভাব কিন্তু ছিল, তা নাহলে সার্ভাইভ করে কিভাবে? সেই ওই প্রভাবটা আস্তে 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 ক্ষীণ হয়ে আসছে বলে তাকে এখন তার পিছনে যে শক্তিগুলো ছিল তাদের জন্য নিরাপদ, তারা নিরাপদে থাকবে এই কারণে যদি তাকে যত তাড়াতাড়ি এক্সিকিউট করা যায়। যতক্ষণ সে সার্ভাইভ করে ততক্ষণ তো ওই শক্তিটা নার্ভাস হবে যে তাদের সম্পর্কে যদি ওপেন হয়ে যায়, বিশ্ববাজারে তাদের ধারণা খারাপ হতে পারে তাদের সম্পর্কে। সুতরাং মুজাফফর সাহেব সম্পর্কে এটাই আমি মনে করি, তার মৃত্যুদণ্ড কার্যকর করলে ওই অশুভ শক্তি তারা সেফ হয়ে যাবে। কারণ তা না হলে জিয়া সাহেবের সাথে ষড়যন্ত্রে কারা লিপ্ত ছিল, সেই লিপ্তে কাদের নাম আসে, সেটা আবার আন্তর্জাতিক মহলে একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। আমি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে একদম শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। গত 2 দিন বলতে পারি, বা যেটাই বলি না কিসের জন্য, জামায়াতের যে একজন
সংসদ সদস্য সাতক্ষীরা 4-এর, তাকে নিয়ে বেশ আলোচনা চলছে। আপনি জানেন যে তাকে বহিষ্কারও করা হয়েছে দল থেকে এবং স্পিকার এবং নির্বাচন কমিশনের কাছে জামাতের পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছে। তিনি পদত্যাগ যদি না করেন তাহলে কি তার সংসদ সদস্য পদ শূন্য হবে? অন্য কোনো কারণ আছে? সংসদ সদস্য পদ শূন্য হওয়ার যে কারণগুলা সেগুলা ঘটেনি। 1 নম্বর বলা হয়েছে 1 মিনিটের মধ্যে যদি কাউকে ভারসাম্যহীন বলে কোনো আদালত, তাহলে তার সদস্য পদ চলে যেতে পারে। যদি অপ্রকৃতিস্থ মানে যদি সে কোনো ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয় 2 বছরের অধিক, তাহলে সে সদস্য পদ চলে যেতে পারে। আবার সহজে কেউ যদি সে বিদেশি নাগরিক প্রমাণিত হয় সেটার জন্য যেতে পারে, কিংবা বিদেশি কোনো রাষ্ট্রের পক্ষে যদি সে সচেষ্ট থাকে, তার পক্ষে কাজ করে, তাহলে চলে যেতে পারে। ফ্লোর ক্রস করলে 70 অনুচ্ছেদে আছে যদি সে নিজের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয় তাহলে সে চলে যেতে পারে। প্লাস সে নিজে যদি দল থেকে পদত্যাগ করে তাহলে তার হতে হয়। কিন্তু তার যদি তার কোনো দল থেকে বের করে দেওয়া হয়, বহিষ্কার করে দেওয়া হয়, সেটার জন্য নাই। এত কিছুর পরেও তার নীতিগতভাবে জায়গাটা আছে কিনা? আপনি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, তার যে অপকর্মটা ফাঁস হয়েছে সেটা আপনি নৈতিকভাবে কোনোভাবেই কোনো ব্যক্তি গ্রহণ করবে না, গ্রহণ করার মতো না। 1 নম্বর। 2 নম্বর হলো নৈতিক হিসাব করলে তার নিজেরই পদত্যাগ করা উচিত। শেষ করে দিচ্ছি একটা কথা বলে, আপনি সবকিছু তার যেমন বিচার হইতে হবে বা এটার একটা শাস্তি হওয়া উচিত, একইভাবে আপনি জানেন, আপনি যদি বাংলা লিংকে টেলিফোন করেন কিংবা আপনি ক্রেডিট কার্ডের জন্য টেলিফোন করেন, তখন কথা বললে কি বলে, আপনার কথাগুলো কিন্তু রেকর্ড করা হচ্ছে। আপনি অনুমতি না দিলে করবে না, কিন্তু যদি বলেন যে আমারটা রেকর্ড করে দেবো, তার দরকার আপনার কথা বলবে না। একইভাবে আপনি বলেন যে একান্ত ব্যক্তিগত ব্যাপারটা যিনি ভিডিও ধারণ করলেন, পৃথিবীর কোথাও কিন্তু সেই আইনটা নাই। আপনি একান্ত ব্যক্তিগত জীবনটা, উনি রাস্তায় বাসায় বেডরুমে কিভাবে ঘুমায় সেটাও যদি আপনি ভিডিও করে ছাড়েন, ওনার ক্ষতি হবে। এই ভিডিও করার রাইটটা যেহেতু নাই, সেটারও একটা বিচার হওয়া উচিত। আপনি আমার স্বাধীনতা খর্ব করতে পারবেন না, আমার পার্সোনাল লাইফে কৃতজ্ঞতা আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে আসবার জন্য।